আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জেলা প্রশাসকদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে চাইলেন সহায়তা। ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি এলজিআরডি প্রতিমন্ত্রী। হাম এবং উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। দেশের সাথে 15 লাখ ডোজ ভ্যাকসিন, টিকার আর কোনো সংকট হবে না জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা। বিভিন্ন জায়গায় তৃণমূলের অফিস এবং নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। সরকার এমন একটি প্রশাসন চায় যেখানে জনগণ কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পাবে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণ বিএনপি নির্বাচনে ইস্তেহারে সমর্থন দিয়েছে, তাই এটি এখন জনগণের ইস্তেহার। প্রধানমন্ত্রী জানান, 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম হাতে কলমে জানানো হয়েছে। ডিসিদের তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেন ডিসি এবং বিভাগীয় কমিশনাররা। শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে ডিসিদের 9টি কার্য অধিবেশন ছিল। 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপির ইশতেহারে দেশের জনগণ সমর্থন দেয়ায় এটি এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই জনস্বার্থে নেওয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব এখন জনপ্রশাসনের। মাঠ প্রশাসনকে সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি সরকারি দপ্তরে সাধারণ মানুষের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের জনশক্তিতে রূপান্তর করতে পারলে তারাই হবে দক্ষ জনসম্পদ। এ সময় তিনি কর্মকর্তাদের মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগুনোর আহ্বান জানান। রাষ্ট্র ও সমাজে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ জাগিয়ে রাখতে সম্ভাব্য সকল উপায় বের করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিবারগুলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধে উজ্জীবিত থাকলে রাষ্ট্রীয় মূল্যবোধও জাগ্রত হবে। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বলেছেন, প্রাথমিক আলোচনা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। অন্যদিকে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ এবং আনন্দভিত্তিক শিক্ষা সংস্কৃতি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। ভারতের গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। বর্ষায় তীব্র নদী ভাঙ্গন আর শুষ্ক মৌসুমে খা খা করে প্রমত্তা পদ্মা। মরুকরণের ফলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, কৃষি ও পরিবেশ। দীর্ঘদিন ধরে পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি জানিয়ে আসছে ক্ষতিগ্রস্তরা। এবার সরকারের উচ্চ পর্যায়ে ব্যারেজ প্রকল্প নিয়ে জোরালো আলোচনা চলছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানি সম্পদ মন্ত্রী জানান, খুব শীঘ্রই এই প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে। এদিন বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় 8ম থেকে দ্বাদশ শ্রেণী এবং স্নাতক পর্যায়ে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী জানান, দেশের পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে সরকার ইতিমধ্যে নীতিগত আলোচনা শুরু করেছে। শিক্ষামন্ত্রী জানান, নিরক্ষরতা দূরীকরণ এবং দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। চীন এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক আস্থা জোরদার এবং উন্নয়ন কৌশলের সমন্বয় ঐক্যমত্য হয়েছে। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক চীন নীতির প্রতি সমর্থন এবং সার্বভৌমত্ব রক্ষায় একে অপরকে সহযোগিতার অঙ্গীকার করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রথম চীন সফরে গুরুত্ব পেয়েছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প। বৈঠকে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার পাশাপাশি অর্থনীতি, ডিজিটাল বাণিজ্য এবং শিল্প খাতে যৌথ কাজের সিদ্ধান্ত হয়। এ সময় চীনের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রশংসা করে বাংলাদেশ। এছাড়া রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীনের মধ্যস্থতা এবং সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী মাননীয় ওয়াং ই। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় দুই দেশ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীনের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
নজর দেব পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে কলকাতার মধ্যমগ্রামে দোহারিয়াতে চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি বর্ষণ করে 2 দুষ্কৃতিকারী। এরপর মোটরসাইকেল করে পালিয়ে যায় তারা। চন্দ্রনাথের পাশাপাশি গুরুতর আহত হয়েছেন বুদ্ধদেব বেড়া নামের গাড়ির চালকও। প্রত্যক্ষদর্শীদের মতে বাইকে করে এসে মাথায় গুলি করা হয়। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু হয়ে যে দল কাজ করছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেব বেড়াও এই টিমের সদস্য। নির্বাচন পরবর্তী সংঘাত সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ, বাড়ছে হতাহতের সংখ্যা। ফল ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আর নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় বিজেপি সমর্থকরা। বিভিন্ন এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাটে সহিংসতা ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন থানার ওসি সহ 3 পুলিশ কর্মী এবং 2 জন সেনা সদস্য। এর আগে কলকাতায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দলে 2 কর্মী নিহত হন। বেলেঘাটে বিশ্বজিৎ প্রামাণিক নামের এক তৃণমূল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বীরভূমে নিহত হয়েছেন আবির শেখ নামের এক তৃণমূল কর্মী। আনন্দ মিছিল শেষে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় এক বিজেপি কর্মীকে। এসব ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে 2 দল, তৃণমূল ও বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়কদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মমতা ব্যানার্জি। সূত্রের বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কালীঘাটের বাড়িতে হওয়া বৈঠকে নতুন সরকারের প্রথম দিন সবাইকে কালো কাপড় পরিধানের নির্দেশ দিয়েছেন মমতা। আবারও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না তিনি। এছাড়া তৃণমূলের যেসব নেতা বিশ্বাসঘাতকতা করেছে তাদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। তৃণমূল নেত্রী আবার অভিযোগ করেছেন জোর করে তাকে হারানো হয়েছে। লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান রুদ্ধদ্বার এই বৈঠকে মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর পুশিনের মতো ঘটনা বন্ধে সীমান্তে জোরদার করা হয়েছে নজরদারি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে এই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরের সেশনে তিনি আরও জানান, যাচাই বাছাই করে আগামী 1 মাসের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক মামলার তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের। এছাড়া সরকারি নানা কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রীরা। সমাপনী দিনে 8 মন্ত্রণালয়, দুদক এবং মন্ত্রিপরিষদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। মন্ত্রীরা বলেন, এই সম্মেলন সরকারের সাথে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দূরত্ব কমাবে, বাড়াবে কাজের গতি। দেশের হাম পরিস্থিতির খবর। হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও 7 শিশু। এ নিয়ে সর্বমোট 324 জন শিশুর মৃত্যু হলো। এই পরিস্থিতির মধ্যে হামের 15 লাখ ডোজ ভ্যাকসিনের একটি চালান এসেছে দেশে। ছোঁয়াচে রোগটির প্রকোপ মোকাবেলায় দ্রুতই পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোববারের মধ্যে 10টি রোগের আরও 1,08,00,000 ডোজ ভ্যাকসিন দেশে আসবে। দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে এরই মধ্যে মারা গেছে 3 শতাধিক শিশু। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় সরকার। সংকট কাটাতে 24 দিনের মাথায় হাম, রুবেলা সহ 10 ধরনের ভ্যাকসিন এসেছে দেশে। ইউনিসেফের সহায়তায় বেলা 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভ্যাকসিনের প্রথম চালান। নিজে উপস্থিত থেকে চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, আজ 15 লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে দেশে। রোববারের মধ্যে 10 ধরনের আরও 1,08,00,000 ডোজ ভ্যাকসিন আসবে। প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে তৈরি হবে না টিকার সংকট। চলমান টিকাদান কর্মসূচির সংকট নিরসন করবে এসব